গেছে, কারণ স্কুল সার্ভিস কমিশনে একটি বার্নিং ইস্যু নিয়ে আমি গেছিলাম। সেখানেও আপনাদের প্রতিনিধিরা ছিল, তারা আমাকে কোঅপারেট করেছে। আমাদের মিডিয়া সেলের কনভেনার, আমাদের স্টেট কমিটির মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার তুষারবাবু আপনাদের সকলকে ডেকেছেন, তিনি ব্রিফও করে দিয়েছেন। আর জয় ভাই আছেন, তিনি আমাদের এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা দেবেন ছোট্ট করে। আমি আপনাদেরকে দুদিন আগেই বলেছিলাম যে সম্প্রতি বাংলাদেশের যে 5ই আগস্ট থেকে চলমান ঘটনা, তার আগেও অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে রোহিঙ্গা মুসলমান এবং সিএতে যে কমিউনিটিগুলো আছে ভারত সরকারের করা, তার বাইরে যে কমিউনিটিগুলো আছে, যারা এক কথায় বলা হয় অনুপ্রবেশকারী, নট শরণার্থী। সিএতে যে কমিউনিটিগুলো আছে, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এদেরকে বলা হয় শরণার্থী। আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম, সেগ্রিগেট করে দিলাম। এই সিএ এর বাইরে যারা আছেন, যারা এখানে ঢুকে পড়ছেন অবৈধভাবে, উইদাউট ভিসা পারমিট, এবং ভিসা পারমিট নিয়ে এসে মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসার নাম করে এসে ঢুকে থেকে যাচ্ছেন, এর বেরোচ্ছেন না, এবং ভোট ব্যাংক তৈরি করছেন। ভোট জেহাদ, লাভ জেহাদ তো আছে, জমি জেহাদ তো আছে, ভোট জেহাদ চলছে। এবং তার ফলে কাশ্মীরের পুলিশ আসছে, ক্যানিং থেকে তুলে নিয়ে যাচ্ছে, আসাম পুলিশ আসছে, খাজেরি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে। আমরা বিচলিত, আতঙ্কিত, এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। লাগাতার যখনই এই সব ধরা পড়ছে, সত্য লুকানো যাচ্ছে না। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি, এই রাজ্যে পার্মানেন্ট ডিজি তো নেই, পার্মানেন্ট ডিজি নেই, এটা আপনাদের জানা দরকার। কারণ উনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, ডিজিপির যে দায়িত্বে আছেন তার হচ্ছে অ্যাডিশনাল চার্জ। অতএব টেম্পোরারি ডিজিপি, যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম পুরো চিত্রটা আপনাদের সামনে একদম তথ্য সমৃদ্ধ আমরা দিতে চাই। প্রথম কথা বলি, যারা বিএসএফ এর দায়িত্ব দেখাচ্ছেন তারা জেলে থাকা মন্ত্রী পার্থ চ্যাটার্জি 16/11/2021 1:30 বিধানসভায় রেজুলেশন আন্ডার রুল 169, এটাও ভুয়া, ডক্টরটার বলছি না। পার্থ চ্যাটার্জি, আই বেগ টু মুভ দ্যাট, এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে রাজ্যের বিএসএফ এর নজরদারির সীমানা রাজ্যের ভিতর বৃদ্ধি করা হবে। এই সভা মনে করে যে এর ফলে রাজ্যের আওতাভুক্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর অভ্যন্তরীণ নজরদারি ক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধাচারণ ও বিএসএফ অ্যাক্টের জনাদেশের বাইরে। এই সভা মনে করে এই বিজ্ঞপ্তির ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশ বাহিনীর জন্য সংরক্ষিত সীমানা নিয়ে সমন্বয়ের অভাব ঘটবে বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করবে। এই সভা দাবি জানায় অবিলম্বে বিএসএফ এর সীমানা ভিত্তিক নজরদারির ক্ষেত্রে সীমানা না বৃদ্ধি করে বর্তমান ব্যবস্থাকেই চালু রাখুক এবং প্রত্যাহার হোক বিজ্ঞপ্তি। ডেট 16/11/2021। তদানীন্তন জেলের বাইরে থাকা টেন্টেড মিনিস্টার পার্থ চ্যাটার্জি মুভ
on behalf of the Mamata Banerjee's cabinet. এদের আসল স্বরূপটা দেখুন, প্রত্যেক দিন বিএসএফ 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 করে বেড়াচ্ছে। এবারে শতছিদ্র সীমান্ত আমাদের সুন্দর করে জয় ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে। আমি শুধু একটা বিষয়, রিলেভেন্ট পয়েন্ট আপনাদেরকে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে ক্লিয়ার করছি। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। কবেকার আইন? 1894 সালে ব্রিটিশের আইন। ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন? অথরাইজ কে? সংসদের আইনে, মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরে। সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে, পরিবর্তন করা হয়নি। মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বদল ছিল। কিন্তু যে কারণেই হোক ভারত সরকার পরবর্তীকালে এই বিল 3টাকে বাতিল করেন। তার ফলে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের সেকশন 4 কালেক্টরেট, অর্থাৎ আমাদের আগে কালেক্টর, এখন ডিএমদের হাতে থেকে যাবে। তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি বলুন, এইমস তৈরি করার জমি বলুন, এয়ারপোর্টের জমি বলুন, জাতীয় সড়কের জমি বলুন, রেল লাইনের জমি বলুন, কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না, থ্রু ডিএম করতে হয়। আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে, যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে, যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন, সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে 1 একর তো দূরের কথা, 1 বিঘা তো দূরের কথা, 1 কাঠা তো দূরের কথা, 1 ডিসমিল তো দূরের কথা, 1 ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না, মুখ্যমন্ত্রী যদি না চান। আর এই মুখ্যমন্ত্রী, যিনি 2021 সালে 16ই নভেম্বর বিধানসভাতে বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না। এটা একেবারে অন রেকর্ড সত্যি। তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত, আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে, এবং গোটা ভারতবর্ষে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। শেখ সাদ নাকি নাম, বাংলাদেশের জঙ্গি, তিনি 2বার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে, তার এপিকও তৈরি হয়ে গেছে। এই অবস্থা চলছে। রিগার্ডিং ল্যান্ড অ্যাকুইজিশন, আমাদের বারবার ফেন্সিং কমপ্লিট করার জন্য সীমান্তে, এবং রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর সঙ্গে করছে, রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কিভাবে অসহযোগিতা করছে, পুলিশ বিএসএফ এর কোঅর্ডিনেশন কিভাবে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে। বিএসএফ ডাইরেক্ট কেস করতে পারেন না, ধরে এনে দেওয়ার পরে এফআইআর ক্ষেত্রে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, কনভিকশন করানোর ক্ষেত্রে রাজ্যের কিভাবে অসহযোগিতা হচ্ছে, তার এক ঝলক এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি পেয়ে যাবেন। লেট আস উই স্টার্ট। জমি অধিগ্রহণ বিষয়ে বকেয়া মামলা এবং অন্যান্য সমস্যা বিষয়ে রাজ্য সরকারের অসহযোগিতা। নেক্সট, বকেয়া জমি অধিগ্রহণ। এবার দেখতে থাকুন, দেখুন সব একদম অ্যাকচুয়াল ফিগার আছে।
2216.7 কিলোমিটার আমাদের বর্ডার। এর মধ্যে 1647.446 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখনো বাকি 569.254 কিলোমিটার। নেক্সট। এর মধ্যে পসিবল মানে জল নেই, ল্যান্ড যেখানে করা যেতে পারে 456.474 কিলোমিটার। 284.56 কিলোমিটার অঞ্চলে জমি অধিগ্রহণের মামলা চলছে। মামলাতে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি নয়, কিন্তু এটা আপনাদের জেনে রাখা দরকার। মামলা করেছে ল্যান্ড অ্যাকুইজিশনের এগেনস্টে, পুরো স্টেট গভর্নমেন্টের বিষয়, সাবজেক্ট কমপ্লিটলি স্টেট গভর্নমেন্টের। মামলাগুলো হয় ডিএমদের এগেনস্টে, রোল হচ্ছে স্টেট লয়ারের, স্টেট গভর্নমেন্টের। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। তারপরে যান, কতগুলো মামলা পেন্ডিং আছে। 57টি কেস, 112.015 কিলোমিটার, একরও বলা আছে। নেক্সট। 18টি ক্ষেত্রে 72.979 কিলোমিটার বিএসএফ এর কাছে এখনো কোনো জমি হস্তান্তর করা হয়নি। বুঝতে পারছেন 72 কিলোমিটার মানে? বুঝতে পারছেন কতটা? জেলা জমি অধিগ্রহণ কর্তৃপক্ষ ধীরগতির মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অবশিষ্ট 63টি ক্ষেত্রে নিয়ে নেন আপনারা ছবি করে। নেক্সট। এবারে সীমান্ত ফাঁড়ি চৌকি, এই যে তৃণমূলের সব নেতারা বলছে না আগে 15 কিলোমিটার ছিল, এখন 50 কিলোমিটার হয়ে গেছে। কেউ তো আবার বলছে 15 মিটার ছিল 50 মিটার হয়ে গেছে। যাই হোক, ওটা হয়তো স্লিপ অফ টাং। তা এখানে বিএসএফ কে পশ্চিমবঙ্গে চৌকি করার জন্য জমি দেওয়া হয়নি। সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ 17টি জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন মামলা মুলতুবি হয়ে রয়েছে। কে দায়ী এর জন্য? কে দায়ী? মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন, রাইট উইং, লেফট উইং। লেফট উইং আছে তো আমরা জানি, মাওবাদী ইত্যাদি, টুকরে টুকরে গ্যাং। রাইট উইংসটা কে? রাইট উইংসটা কে? একটা ইনসিডেন্ট দেখাবেন তো, রাইট উইংস এর কোন লোক আছে? বলছিলেন টক টু বিএসএফ। অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ কে প্রশ্ন করুন। আপনি বলুন 17টা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি, বিএসএফ চৌকি করবে কোথায়? বলুন। নেক্সট। নেক্সট। ভূমিহীন কি লোকেশন প্ল্যান, কেএলপি। দীর্ঘদিন ধরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লোকেশন প্ল্যানের জন্য প্রয়োজনীয় 11টা জমি পশ্চিমবঙ্গের কাছে বকেয়া পড়ে রয়েছে। লোকগুলো কোথায় ব্যারাকে থাকবে? আপনাদেরও আমাদেরও তো বাড়ি আছে, ঠিকানা আছে, রাত্রিবেলা ফিরতে হবে। দেয়নি জমি। দেখুন 11টা জায়গায় অ্যাডিশনাল বিএসএফ এর শেল্টার বলুন, ব্যারাক বলুন, এই লোকগুলো তো লাগে। কমিউনাল ক্লাস হলে লাগে, ফ্লাড হলে লাগে, ডিজাস্টার হলে লাগে। আমাদের যত নেটওয়ার্ক বাড়বে সমস্ত ধরনের রেস্কিউ টিমের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির, তত তো আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব। এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না, এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে। কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই। এডিএসআর এর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত 6 মাসে যে দামে বিক্রি হয়েছে, সেই দামের সাথে এক্সট্রা 10% সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান। শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে, জেলা শাসকরা এইটুকু করছেন না মুখ্যমন্ত্রীর বিএসএফ কে শত্রু বানানোর জন্য। তার হয়ে যারা ভোটার প্রচার করেছিলেন, শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফ কে রেপিস্ট বলেছেন, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে
স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ। আজকে বাঙালিরা, বাঙালি হিন্দুরা, পশ্চিমবাংলার লোকরা যখন ভয় পাচ্ছে জঙ্গিদের দেখে, আপনারা দেখাচ্ছেন লাগাতার, তার ফলে ফেস সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফ এর ঘাড়ে, বিএসএফ এর দিকে আঙ্গুল তুলছে। সেই কারণে আজকে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ, একদম ডাটাবেস, অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স দিয়ে অ্যাজ এ লিডার অব অপোজিশন, অ্যাজ এ প্রিন্সিপাল অপোজিশন বিজেপি, আমরা দায়বদ্ধ মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে দেওয়ার জন্য সেটাই দিচ্ছি। রাজ্য সরকারের অসহযোগিতা, জেলা স্তরে রাজ্য সংস্থাগুলির সঙ্গে মাসিক সমন্বয় বৈঠকের ব্যবস্থা, গৃহ মন্ত্রণালয় বর্ডার প্রোটেকশন গ্রিড তৈরির জন্য নির্দেশ জারি করেছে এবং জেলা স্তরে স্থায়ী কমিটিকে মাসিক ভিত্তিতে সভা করার জন্য নির্দেশ দান করেছে। নেক্সট, পশ্চিমবঙ্গ রাজ্য এখনো এই বিষয়ে জেলা স্তরে কোনো মাসিক সমন্বয় ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেনি। নেক্সট, পুলিশের সঙ্গে যৌথ অভিযান। দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা কি, দেখুন যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ পার্টিসিপেট করে না, কারণ মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের একাধিক সভাতে বলেছেন আমাকে না জিজ্ঞেস করে বিএসএফ এর সঙ্গে কোনো পুলিশ যাবে না। আপনারাই দেখেছেন তো, লাইভ টেলিকাস্ট করেন তো, হেঁচে ফেললেও লাইভ টেলিকাস্ট করেন, আপনারাই দেখিয়েছেন তো, আমার কথা না, মুখ্যমন্ত্রীর কথা। এফআইআর দায়ের করার বিলম্ব, দেখুন বিএসএফ তো কেস করতে পারে না ডাইরেক্ট। দেখুন এফআইআর গুলোর বিপর্যয় দেখুন। তাদেরকে প্রায়শই দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয়, 10 ঘন্টা পর্যন্ত। তাদের অভিযোগ সংশোধন করতে বলা হয় অথবা আধার কার্ডের মতো ব্যক্তিগত নথি প্রদান করতেও বলা হয়। নেক্সট, অনেক সময় পুলিশ আধিকারিকরা বিএসএফ অফিসারদের এখতিয়ার অস্বীকার করে, তাদের দায়ের করা এফআইআর দিতে অস্বীকার করে। অথচ বাস্তবে পশ্চিমবঙ্গ সহ বহু সীমান্তবর্তী রাজ্যে আন্তর্জাতিক সীমারেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আওতাধীন এলাকা হিসেবে বাড়িয়েছে ভারত সরকার। এফআইআর পর্যবেক্ষণ, আন্তঃসীমান্ত অপরাধের ক্ষেত্রে নজর রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার এফআইআর গুলি অবস্থা পর্যবেক্ষণ করা অপরিহার্য, তবে পশ্চিমবঙ্গ পুলিশ কখনোই এই বিষয়ে সহযোগিতা করে না। তাদের সীমান্ত সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া বিষয়ে উপর কোন রকম সাম্প্রতিক তথ্য প্রদান করে না। নন কোঅপারেশন, প্রধান গোয়েন্দা সংস্থার মিটিং, ইন্দো বাংলাদেশ সীমান্তের প্রধান গোয়েন্দা সংস্থা বিএসএফ, এখানে তাদেরই পরিচালনায় প্রতি মাসে পরিচালিত হয় প্রধান গোয়েন্দা সংস্থার মিটিং। এমতো আলোচনায় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে অংশগ্রহণ খুবই কম, যদিও বা কেউ আসেন তবে তিনি খুবই নিম্ন পদমর্যাদার আধিকারিক। আন্তর্জাতিক সীমারেখা থেকে 50 কিলোমিটারের মধ্যে গরুর হাট, অনুব্রত মণ্ডল থেকে এনামুল, অসংখ্য পুলিশ অফিসার, অসংখ্য নেতা, ঘন ঘন নিজাম প্যালেসে ঢোকেন আর বেরোন। দেখুন গরুরহাট 50 কিলোমিটারের মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালান আন্তঃসীমান্ত অপরাধ হিসেবে গণ্য। পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সিসিএ আইন 1960 এবং পিসিএ আইন রেগুলেশন অফ লাইভস্টক মার্কেটস আইন 2017 অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে পশু বাজার নিষিদ্ধ। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে রয়েছে 83টা গরুর হাট। চোরাচালানের জন্য গরুর একটি বড় উৎস এসব পশুর হাট। এসব বন্ধের জন্য বিস্তর অনুরোধ সত্ত্বেও এই ধরনের গরুর হাট স্থানান্তরিত করা সম্ভব হয়নি। সীমান্ত ফাঁড়ি চৌকির সামনে গ্রাম। পশ্চিমবঙ্গে 15টা গ্রাম সীমান্ত রেখার সন্নিকটে অবস্থিত, 95টা 95। বুঝুন, এবার প্রশ্ন করুন। আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম
টেম্পোরারি ডিজিপি, সারদার সব এভিডেন্স লোপাট করা, মান্যবর রাজীব কুমার। সাহস থাকলে করুন, কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে, মাদকের চোরাচালান, কোডাইন ভিত্তিক সিরাপ। দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরাচালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনোই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় না, চালানো হয় না। অবৈধ অনুপ্রবেশ, বিএসএফ কেবলমাত্র অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে। মোট 1454 বাংলাদেশি নাগরিককে 2023 সালে গ্রেপ্তার করা হয়েছিল। 2024-এ 15 ডিসেম্বর মধ্যে 1728 জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ। বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদেরকে অধিকাংশই 90%কে এরা ছেড়ে দিয়েছে। হবে তো, এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আর কি, স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়ে এই জাল আধার কার্ড বন্ধের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বায়োমেট্রিক এবং সে সংক্রান্ত তথ্যের যথাযথ সংরক্ষণ এবং আটক অনুপ্রবেশকারীদের জন্য আইনি বিধানের অপব্যবহার বন্ধের সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। আমি আপনাদের জন্য এটা বাংলা এবং ইংরেজিতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আমি একদম সম্পূর্ণ আপনাদের হাতে এখানে দিয়ে দিচ্ছি, জয় অর্গানাইজ করে নিচ্ছে, আপনাদের আমি দিয়ে দিচ্ছি। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমার পার্ট ক্লোজ হয়ে গেছে। উনি অ্যাডিশনাল চার্জে আছেন, ডিজিপি এখানে নেই, পার্মানেন্ট ডিজিপি। প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছে। গোটা ভূভারতে কোথাও পাবেন না, পার্মানেন্ট ডিজি পাবেন। ডিজিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট রিগার্ডিং ল অ্যান্ড অর্ডার। এই রাজ্যে এটা টেম্পোরারি আছে। তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি। একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন, রাইট উইংসটা কে আমি জানতে চাই। আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালক হয়েছি, কোনো রাইট উইংস এক্সট্রিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি, কি লেফটের সময় কি তৃণমূলের সময়। আমি র্যাডিক্যাল ফোর্সদের এক্সট্রিজম দেখেছি, খাগড়াগড় কাণ্ড থেকে একাধিক। আমি দেখেছি মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসরাতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে। মাওবাদী এলাকায় আমি কাজ করেছি, মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা, এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন, 150 জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে, যাকে মেন অ্যাকিউজড করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। আমি কোনো রাইট উইংস দেখিনি, তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন। আর সেকেন্ডলি, ডিজিপি কালকে কমপ্লিটলি বিএসএফকে অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য। আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে চিৎকার চেঁচামেচি, শতছিদ্র সীমান্তের জন্য কে দায়ী, কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে, ভালো থাকা, ভালো পড়া, ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, এগুলো তো হবেই, তো রাজ্যটা থাকলে তো হবে। আপনি নিজে দেখুন, 1,500 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে, 90% জেলের বাইরে চলে গেছে 23 সালে। 24 সালে এখন অব্দি প্রায় 1000-এর কাছাকাছি ধরে দিয়েছে। এটাতে পুরো ডিটেলস আছে, আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি। আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন, আপনারা ভারতীয়। আপনাদের বলবো, এই সরকার যা করছে কেউ সেফ নেই। আমরা এখানে যে বসে আছি, এখানে কেউ সেফ নেই। এই জাভেদ মুন্সি, তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল
2 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট। আপনি এখানে মিটিং করছেন, আপনার করুণাময় থেকে আপনাকে এখান থেকে উড়িয়ে দিতে পারে। কোথায় আছেন আপনি? কি ভয়ঙ্কর! কোন রাজ্যে আপনি বসবাস করছেন? দল থাকবে, দল আসবে, দল যাবে, নেতা মন্ত্রী পরিবর্তন হবে, আমলা পরিবর্তন হবে, রিটায়ার করে যাবে, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে। আমরা কি করছি এই রাজ্যে? কেন প্রায় 600 কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না? কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে? কেন জেলাগুলিতে কোঅর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের। বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো টু সেভ আওয়ার বেঙ্গল। অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন। খুব পেনফুল সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি দল ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে না ভাবেন, এই রাজ্য কারোর জন্যই সেফ নয়, এক কথায় বলে দেয়। বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকাতে আমরা সীমান্তবাসী বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে যারা বিএসএফ এর বিরুদ্ধে এই মুহূর্তে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত কয়েক মাস ধরে 6 মাসের ঘটনা, মানে বাংলাদেশের কাণ্ডের পরে আরো ব্যাপারটা আরো বেড়েছে। এটাকে কিভাবে দেখছেন? প্যাট্রোনাইজ বাই দি রুলিং পার্টি। ওদের অনেক অঙ্ক আছে, সারা বছর তো ভোট করে, নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশখালিতে, যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত, সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি। অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি। কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না, বাইরের লোকজন নিয়ে গেছেন। আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসবো। জায়গাটা বিজেপির জায়গা, ক্রাইসিসে বিজেপি ছিল। আমি 5 বার গেছি, 3 বার ঢুকতে পেয়েছি। বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে। আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন, আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে। আমরা অনেক আমাদের সংগ্রাম আছে, ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কালকে যাব, কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা, মিথ্যা কথাগুলো বলে এসছে। ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় 10,000-এর বেশি বিজেপির মেম্বার হয়েছে। কালকে যাব, আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে, পরিবারগুলোকে যুক্ত করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। ওটা আপনার চোখে তৃণমূল, আপনি যে চ্যানেল থেকে আসেন এই তৃণমূল সব ভূত দেখে। আপনার কাজ ওইটা। আপনার চ্যানেলে যে ভাষায় আমার সম্পর্কে কথা বলেন, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি দিতে চাই স্পোর্টিংলি নি। এগুলো করে তো কিছু হবে না। আপনার চ্যানেলের মালিক অনেকদিন জেলের ভিতরে ছিল, কেন ছিল সবাই জানে। সুজয় মন্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয়। আপনার চ্যানেল যে পার্টি করে না, আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল, ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর 24 পরগনার সংগঠনের নেতৃত্ব দেয়, লোকসভাতে সরাসরি করেছে। সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল। আমি একটু প্রাইভেসি মেনটেন করি, আমার বাবা মা শিখিয়েছেন তো, একটু ভদ্রতা শিষ্টাচার আছে, পড়াশোনাও করেছি, তা আমি এক্সপোজ করতে চাই না। তিনি যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন, কিন্তু উনি তৃণমূল করেছেন লোকসভার ভোট থেকে। আর পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তৃণমূলের,
তার উত্তর 24 পরগনার পদাধিকারী সুজয় মণ্ডল। শুভেন্দু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন সন্দেশখালী বলেছেন যে মহিলারা আপনারা কেউ রাত্রিবেলা ডাকলে বা ডাকলে এরকম চলে যাবে। রাতে তো শাহজাহান ডাকতো। এখন বিষয়টা কি মহিলারা নিজেরা পিঠে বানাতে যেত না তাদেরকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হতো? সে মহিলারাই বলেছে, আমি কেন বলতে যাবো? তো আমি সন্দেশখালীর লোক নই। মহিলারাই বলেছে, এখনো বলছে। আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি। কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না, অল্প স্বল্প কিছু লোক গেছে। গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা, যে 5টা দ্বীপ রয়েছে, সে 5টা দ্বীপের লোক, সন্দেশখালী, জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি। যে 7-8 হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের লঞ্চে পার করানো হয়েছে, উনি হেলিকপ্টারে গেছেন। মোট 3 কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে। এক্সচেকারের টাকা, এক্সচেকারের টাকা তো নয়, এ রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্য 2024 অর্থবর্ষে এখনো 3 মাস অর্থবর্ষ বাকি আছে। আপনারা শুনে রাখুন, আমি নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম 79,000 crore ধার নিয়েছে বাজার থেকে, 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে, আর 2,200 কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে। এবং এই 9,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরবিআই থেকে ঋণ নিয়ে 6,000 কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে। মার্চের মধ্যে আর দিতে পারবে না, মার্চের পরে আবার ঋণ নিবে, ঋণ নিয়ে আবার 40,000 ঢোকাবে, আবার ঋণ নিবে, আবার 20,000 দেবে। 2011 সালে মাথায় পিছু আপনার আমার মাথায় পশ্চিমবঙ্গে বাম আমলে ঋণ ছিল 20,000 টাকা। মমতা ব্যানার্জির আমলে আজকে 30 ডিসেম্বর, বছর শেষ, ওয়ার্কিং ইয়ার শেষ, আর কয়েক ঘন্টা আছে, 59,000 টাকা মাথা পিছু ঋণ। ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 সেকেন্ডে কালীঘাটে বসে সন্দেশখালীর খবর চলে আসে। ফিরহাদ হাকিম যেদিনকে ভাবাড়ি ভবনে বলেছিলেন দাওয়াত ইসলামের কথা, বা হুমায়ুন কবির যখন বলেন, তখন আপনাদের চ্যানেলকে তাড়া করেছিল উদ্ধব ঠাকরের বাড়িতে, বলেছে আমি তো শুনিনি। উনি এরকম করেন, যখন ভোটের সময় বলেন 294টা আমি প্রার্থী, তারপরে পার্থর ঘর থেকে টাকা উদ্ধার হবে বলে পার্থ এত টাকা চুরি করেছে আমি জানতাম না। উনি এরকম অসংখ্যবার বলেন। আপনাদের টাকা এসে বদল করেছে, বলেছে কালো টাকা কেউ হবে না, বলেছে বিজেপির কালো টাকা। বিজেপি কাউকে টাকা দেয় না, বিজেপির টাকাও নেই, আমাদের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, তার পুরোটাই আরটিজিএস এনএফটিএস করে হয়, মানিলেস। আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি, প্রাইমারি মেম্বারে তো টাকা লাগছে না, অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে আমরা 100 টাকা করে দিচ্ছি, আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, জেপি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে, অমিত শাহজি যখন ভারতবর্ষের দলের প্রেসিডেন্ট ছিলেন, সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপির হয় না। আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন, 1,000 টাকা চাঁদা দিতে চান, আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, আপনাকে আরটিজিএস করে বা এনএফটিএস করে দিতে হবে। তাই বিজেপির কালো টাকাও নেই, আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই, যেটা মমতা ব্যানার্জির আছে। কিন্তু বলে সরকারি প্রকল্পের জন্য কোনো টাকা তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে। তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল, চলাফেরা, আদব কায়দা তার এবং তার পরিবারের লোকজন দেখতে পাচ্ছে। উনার পরিবারের একটা লোকের নাম বলুন তো 11 সালের আগে বিদেশে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন 11 সালের আগে বিদেশে গেছেন। আর 11 সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায়, 2 বার ইউরোপ, 4 বার দুবাইতে যায়। আপনি কার কাছে কি গল্প করছেন? মানুষ দেখতে পাচ্ছে না? এই মুখ্যমন্ত্রীর তো সড়ক পথে যাওয়া উচিত ছিল সন্দেশখালী। এখন তো বর্ষা নেই,
কাদা নেই, অধিকাংশ এলাকা তো ওনার ভোট ব্যাংক। কালো পতাকা তো কেউ দেখাতো না, পুষ্পবৃষ্টি খেতে খেতেই যেতেন। বদলে গেছেন, রাজতন্ত্র উঠে গেছে। পশ্চিমবাংলায় যা চলছে পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস, আর সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক, আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ। এই ইউএসপিতে আপনি আছেন, আপনার ভোট 48 থেকে 46 হয়েছে, ভারতীয় জনতা পার্টির ভোট 39%, 2,33,27,000 দাঁড়িয়ে আছে। শুভেন্দুদা আন্ডা লক্ষ্মীর ভান্ডার তো 60 বছর পর্যন্ত, তারপর তো ওটা বার্ধক্য ভাতা হয়। সারা জীবন লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? একটু বয়স্ক হলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডোমকলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। কাঞ্চন মল্লিক নিশ্চিতভাবে 6 লক্ষ টাকা দাবি করেছেন, আমি মিডিয়াতে দেখেছি। এটা 2.5-3 কেজির বাচ্চা নয়। মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে 1177টা দেশ আছে। মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন, তমলুকে নয়। মুখ্যমন্ত্রী তো বলেন 47-এ রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিলেন। রবি ঠাকুর তো আমি জানি 41-এ মারা গেছে। তা আমি কি করে উত্তর দেব? বলছি একই সঙ্গে বলছে সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে ওরা ঘুষ নিত, নেয়। এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে, আপনারা লাগাতার লাইভ দেখিয়েছেন, ফাঁকা মাঠ তো দেখেননি। পিছনের মাঠগুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো গোটাটা ফাঁকা ছিল, আমার কাছে তো ভিডিও আছে। আপনারা দেখাননি? বাদুড়িয়া থেকে, মিনাখা থেকে, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে, হাড়োয়া থেকে। সন্দেশখালীর লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি। আপনারা সুজয় মণ্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে, তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে। যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএমসির উত্তর 24 পরগনা জেলার নেতা, তাকে বলছেন বিজেপির নেতা, জোর করে কার্বাইড দিয়ে ফল পাকানোর মতো। বলছি যে সন্দেশখালীর মানুষের সঙ্গে শুভেন্দুদা হ্যাঁ জানি তো, আরে টিএমসির লোক তো সবাই ছবিতে আছে। শুভেন্দু উনি বলছেন যে দুষ্টু লোকেদের কথায় কান দেবেন না, কেউ ডাকলে যাবেন না। সন্দেশখালীতে তাহলে কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাশতে হবে, ঝেড়ে কাশতে হবে। দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। ঠিক সমবায় নির্বাচন নিয়ে আপনারা হাইকোর্টে গেছেন। আমরা বিজেপি লড়ি, ভুল তথ্য। প্রথম কথা, প্রতীক নেই। যাদেরকে ছাপ্পা মেরে হারিয়ে, আমাদের পার্টির ইন্টারনাল ইনস্ট্রাকশন ছিল তৃণমূল যাকে সাপোর্ট করবে তার বিরুদ্ধে যে থাকবে তোমার সাহায্য চাইলে কর। আমি নিজে 93 সাল থেকে ডেলিগেট, 99 সাল থেকে 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান, আমি শেয়ার হোল্ডার। আমি জেলাতে থেকে ভোট দিতে যাই। আমার পার্টি লড়েনি। পার্টি লড়লে লড়ার মতো লড়ে, যেমন লোকসভায় লড়েছি, 2টোতে হারিয়ে দিচ্ছি, কাঁথি তমলুকে। বিধানসভায় লড়বো, 16টাই দিব মোদিজিকে পদ্ম ফুলে। 46% ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে। এগরাও লিড আছে, পশ্চিম পাঁশকুড়াও লিড আছে। 16-র মধ্যে 15টাতে লিড আছে। অভিজিৎ বাবুর 7টাতেই লিড আছে অ্যাসেম্বলিতে। আমার ভোট 4 গুণ বাড়িয়েছি। মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি নন্দীগ্রামে 8200। আমরা লড়িনি। যাদেরকে ছাপ্পা মেরে মুসলমানদের ভোট দিতে দিয়েছেন আর ছাপ্পা মেরেছেন পুলিশ আর আপনারা, আর সব মুসলিম পাড়ায় নিয়ে গেছেন ভোটকে। জেঠথানে নিয়ে গেছেন ভোট, এগরার ভোট। আগে নোটিফিকেশনে ছিল এগরা হাই স্কুল,
ওই জেঠথানে যে স্কুলে ছাপ্পা মেরেছেন ওখানে গত লোকসভা ভোটে 727 তৃণমূল, 2 সিপিএম, বিজেপি 0। একটা ইন্টারেস্ট বলছি যে আপনারা খবর রাখুন কি চলছে, ভোট জিয়ার খবরগুলো রাখুন। বলুন। বলছি মেলবোর্নে একটা খেলা হচ্ছে, সেখানে ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক নিয়ে প্রশ্ন। কারণ আম্পায়ার তিনি বাংলাদেশি ছিলেন এবং ব্যাট বল না লাগার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আউট করে দেওয়া হয়েছে। এটা কি প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে? আমি জানি না এই বিষয়ে এক্সপার্টরা বলতে পারবে। দাদা আমরা দেখতে পাচ্ছি আমি এটা নিয়ে এক্সপার্ট নই, সব ব্যাপারে আমি মমতা ব্যানার্জি নই। কবিতা লেখা, গদ্য পদ্য, আগে ছবি বেচা হতো, এখন সেগুলো বন্ধ হয়েছে। তা আমি সব নেই, সব বিষয় নেই। সঞ্জীব গোয়েঙ্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে, মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে, ইস্ট বেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরওয়ার্ড কিক মারতে হবে, গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত। আমার অত জ্ঞান নেই, আমি বলতে পারি। শুভেন্দুদা সন্দেশখালী কাকু বারবার অসুস্থ হয়ে পড়ছেন, যখনই চার্জ গঠনের বিষয় আচ্ছা, আসে, আজকে তার জন্য হলো না, চার্জ গঠন হলো না। পিছিয়ে গেল। শিখিয়ে দিচ্ছে, আছে তো পিজিতে ঢুকে গেছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। আপনার আমার বাড়ির আত্মীয় স্বজন পেলে আমরা তো বলি না জ্যান্ত লোককে মেরে দেয়। আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে, আমাদের কোনো লোক যায় না, আমাদের সব অন্য জায়গায় যায়। এখন তো কল্যাণী এইমস হয়ে গেছে, আমরা ওখানে পাঠাই না কাউকে। ওটা ওই চোর ডাকাতদের জন্য হয়ে গেছে। এক্ষুনি একজন চ্যানেল জিজ্ঞেস করছিল না সুজয় মন্ডলকে নিয়ে, ওই চ্যানেলের মালিকও ওখানে ছিল 1.5 বছর, ব্যাংক ফ্রডের জন্য। দাদা বলছি মালদার যে- তৃণমূল পঞ্চায়েত প্রধান দেখা যাচ্ছে তিনি বাংলাদেশ অনুপ্রবেশকারী। হ্যাঁ? বাংলাদেশ অনুপ্রবেশকারী। একটা অভিযোগ আসছে মালদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি তিনি বাংলাদেশি। আগত বাংলাদেশি বাংলাদেশি। অনুপ্রবেশকারী, এখানকার কোনো নথি নেই, গোপনে বৈঠকও করে গিয়েছেন হ্যাঁ, এখানে। কিন্তু তিনি পঞ্চায়েত প্রধান। ওই বাংলা তো আমি অনেকগুলো ছবি ছেপেছি তো। হ্যাঁ, তিনটে। আপনি অভিযোগ ওই করেছেন তো বজবজে রাজু মন্ডল টিএমসির নেতা, যশোরে বাড়ি, আরেকটা শান্তিপুরে, সাতক্ষীরাতে, আমি সব দিয়ে দিচ্ছি। প্রতিদিন ছবি আসছে, তথ্য আসছে, আমরা এক্সপোজ করে দেবো, এদেরকে রাখবো না। বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো, তার আগে যতটা পারি সাফ করব, এক্সপোজ করব। আমাদের কাজ এটা, জনগণকে করব। জনগণ সতর্ক হন, এতে ধরুন একেবারে কোমরে দড়ি লাগান, বেঁধে তুলে দিন। না পারলে বলুন, আসাম সরকারকে বলুন, আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে, আসামকে বলুন, আসাম দেখাচ্ছে পথ, ত্রিপুরা দেখাচ্ছে পথ। অনেকে এটা বলছে মোহাম্মদ ইউনূস না এনআইএ কে জানিয়েছি, এখানকার পুলিশ এদের রেখেছে। এরা তৃণমূলের ভোটার, ভোট ক্যাম্পেইন করে, ভোটের দিন ভোট লুট করে, ভোট জিহাদ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ কে দিয়েছি, বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের কাজ। কারণ এই রাজ্যে যারা আছেন, সিআইডি থেকে শুরু করে, রাজ্য পুলিশ থেকে শুরু করে, এসটিএফ থেকে শুরু করে, তারা এদেরকে আড়াল করতে চায়। বাংলা শেষ, যদি হিন্দি থাকে একটা দুটো করুন। আমি আরেকটা পয়েন্ট, না ভাই, তোমার মেসেজে আসছে প্রশ্ন অনন্তকাল ধরে। চিন্ময় কৃষ্ণপ্রভু অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং আমরা খবরটা পেয়েছি, আগামী 1 তারিখ ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। সেই দিন সমস্ত মঠ মন্দিরে চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ। আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম। আমরা সবাইকে আবেদন করছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস, মুক্তিটা তো আমাদের হাতে নেই। আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মেনে প্রেয়ার করি 1 তারিখে কল্পতরু উৎসবেতে। শুভেন্দুদা, মোহাম্মদ ইউনূস যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছেন, তাতে অন্তত একটা বিষয় কিন্তু তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। মৌলবাদের পতনের শুরু হয়ে গেল। মৌলবাদ না হবে 20 জানুয়ারির পরে হবে। আমরা অপেক্ষা করছি আমেরিকার জন্য। গোটা পৃথিবী থেকে মৌলবাদ, জঙ্গিবাদকে ধ্বংস করার ক্ষেত্রে ওসামা বিন লাদেনকে ঘরে ঢুকে মেরে দিয়ে এসছে আমেরিকা, ঘরে ঢুকে মেরে এসছে। আমরা চাই আমেরিকা ইসরায়েল দায়িত্ব নিয়ে পরিষ্কার করুক, দাদা আপনি আগে বলছি, এরাই পারবে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি বলেছেন বাসন্তী আমি বলছি না, বাসন্তী হাইওয়ে এবং ববি হাকিম বলছে, ফিরাদ হাকিম বলছে,
we are now 33% in Bengal. He is a very senior cabinet minister as well as mayor of the Kolkata city. তা আমার কথা নয়, তিনি জানলেন কি করে 33% হয়েছে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, সেন্সাসে মুসলিম পপুলেশন 27%। ববি হাকিম জানলেন কি করে যে এখানে 33% হয়েছে? সেন্সাস কমপ্লিট হয়নি, উনি মন্ত্রিসভার সদস্য, সংবিধান শপথ নিয়েছেন, রেসপন্সিবল লোক। তাহলে ববি হাকিমরা ঢোকাচ্ছেন, তারা জানে যে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে। আটকাবে না এই অনুপ্রবেশ, তারা তো ভোটের জন্য আটকাবে না। 26-এর ইলেকশন আসছে, আপনারা কি করবেন, কিভাবে আটকাবেন? আপনাদের বলবো না। এই একই কথা ত্রিপুরা সাংবাদিকরা বলতো, সিপিএম তো আটকাবে না, এখন মানিক শাহ আটকাচ্ছে। একই কথা আসামে বলতো, তরুণ গগৈ তো আটকাবে না, কংগ্রেস তো আটকাবে না, কি হবে? এখন হেমন্ত বিশ্ব শর্মা করছে। আপনি খুব চিন্তিত যে এই কাজটা তৃণমূল করবে না, এই কাজটা বিজেপি করবে। ত্রিপুরাতেও 25 বছরের বাম রাজত্ব ছিল, সেদিনে একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে, বর্ডার খোলা। আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো 25 বছর থাকবে, সিপিএম নেই ত্রিপুরায়। আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে। ধুবড়ি সহ বিরাট একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে। আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে। এখানকার বাঙালিরা আর 5% এখন 39% হয়েছেন, আর 5% আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করব, আর 5% ভোট দিতে নামুন এবং ভোটটা দিন। আমরা যদি 6 মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি, পরের যে কোনো নির্বাচনে আপনারা বিজেপিকে একদম আস্থা করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন। উই নিড অনলি 6 মান্থ কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে, ওখান থেকে আনবো, একদম সাফ করে দেবো। বলছি যে সন্দেশ একদম সাফ করে দেবো, পার্থনিয়ামকে যেমন করেছি একদম সাফ পরিষ্কার করে দেবো, মেজে বসে। বলছি সন্দেশখালীর মানুষের সঙ্গে তো আপনার যথেষ্ট জনসংযোগ রয়েছে, আপনার সঙ্গে তারা ওটা বিজেপির জায়গা ভাই। 7000 লিড, 21-এ 70,000। যেমন আমার কেন্দ্রে নন্দীগ্রামে 2019-এ টিএমসি লিড ছিল 69,000, আমি 69কে কভার করে 2000 হারিয়েছি মমতা নিজে। তেমনি সন্দেশখালীতে 21-এ সুকুমার মাহাতো, যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে, জনজাতিরাই প্রশ্ন করেছেন, আমার সঙ্গে মিটও করেছেন তারা, আমি কাল বলবো বাকিটা। সেখানে 70,000 মার্জিনকে কভার করে সেখানে বিজেপি 7,000 লিড নিয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা। তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল। তার সন্দেশখালীতে তো আমরা জিতে গেছি। তা সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক, এটা তো অঙ্গাঙ্গিভাবে প্রতিষ্ঠিত, এবং আগামী 26 সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। বলছি আজকে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালী, কিন্তু সাধারণ মানুষ, আপনি বলছিলেন যে অনেকেই যাননি, তাদের যেতে দেওয়া হয়নি, অনেককে বাইরে থেকে নিয়ে গেছে। সন্দেশখালী যায়নি না, ওই দ্বীপের লোকরা কেউ যায়নি আমার সঙ্গে যোগাযোগ। কেমন আছেন তারা? তারা কি বলছেন আপনাকে? কালকে বলবো, ওখানে যাচ্ছে। দাদা হিন্দি মে থোড়া হ্যাঁ, হিন্দিতে বলবো। আমি আরেকটা বিষয় বলছি। আজকে একটা লোক উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে, একটা লোক, তার নাম হচ্ছে রন্তি দেব, তিনি একটা গল্প লিখেছেন। তিনি মোদিজির বিরুদ্ধে বলেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এই লোকটাকে 21 সালে আমার সজল আর শঙ্কুর নামে লিখেছিল বলে আমি ডিফেমেশন করেছিলাম। খুব টাইট ছিল, আছে এখনো টাইট, মামলা চলছে। আজকেও একটা গল্প লিখেছেন, অধীরবাবু সম্পর্কে লিখেছেন, তার দায়িত্ব আমার নয়। অধীরবাবু দল আমি করি না, আমার দল অধীরবাবু করে। এই লোকটা সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই, আমি লিগেল নোটিশ দিয়েছি। আমি উত্তরবঙ্গের ওই প্রিন্ট মিডিয়াকে সতর্ক করছি, এই ধরনের
অর্বাচীন এবং মমতার পোষ্যদের খবর আপনি করুন, আপনার এভরি রাইট আছে, ফ্রিডম অফ দি মিডিয়া। কিন্তু দয়া করে আমাকে জড়িয়ে করার ক্ষেত্রে আমার কমেন্ট নেবেন, নইলে কিন্তু মিডিয়ার সঙ্গে আমার আইনি সংঘাত হবে, যেটা আমি চাই না। আমি কোনো মিডিয়ার সঙ্গে আমার কোনো আইনি সংঘাত হোক চাই না। আমি ফর ইনফরমেশন উত্তরবঙ্গ সংবাদকে অন রেকর্ড এটা জানিয়ে দিলাম, আমার লয়ার অলরেডি সেন্ট এ স্ট্রং নোটিশ। ওটা মমতার পোষ্য রন্তি দেব, রাম ছাগলের মতো একটু দাঁড়িয়ে আছে, চিনতে পারবেন। বলুন। বলছি কি, কালকে রাজীব কুমার যেভাবে বক্তব্য রাখলেন, আপনি এত বছর শুভেন্দুদা, আপনি এলওপি, রাজীব কুমার যেভাবে বক্তব্য রাখলেন কালকে, তার উত্তর দিয়ে দিয়েছি, না, তথ্য উত্তর দিয়ে। চাইছি না, উত্তর না, বলছি তার কি যে বক্তব্য, সেই বক্তব্য পলিটিক্যাল, কিন্তু পলিটিক্যাল লোক, ওই জন্য ভোটের সময় সরিয়ে দেয়। তো একটা সামাজিক সম্মান আছে তো, 11 কোটি লোকের দেশের ডিজি, তাকে ভোটের সময় সরিয়ে দেয়। আমি হলে ওনার জায়গায় যখন দ্বিতীয়বার রিইনস্টেট করছে না, বলতাম না ম্যাডাম আমি নেব না, আমি প্রিন্সিপাল সেক্রেটারি আছি বা অন্য কিছু কাজ দেন করুন। একটা এথিক্স তো আছে, চক্ষু লজ্জা বলে না আমাদের খুব চলতি কথায়, এর সেটাও নেই। একাধিকবার নির্বাচন এলে সরায়, আবার 26-এ সরাবে। অতএব এই ধরনের লোকজন পশ্চিমবঙ্গে আছে। একটা সময় সবাই ভাবতো যে 5 বছর মুলায়ম, 5 বছর মায়াবতী। ইউপিতেও পরিবর্তন হয়েছে। ওনার বিরুদ্ধে তো সাংবাদিকদের ফোন ট্যাপ করারও অভিযোগ রয়েছে। হরিয়ানাও সব দেখেছে, মহারাষ্ট্র লোক দেখেছে, এমনকি জম্মু কাশ্মীরেও আমরা বেড়েছি। 25টা এমএলএ ছিল, 29টা হয়েছে। এককভাবে 26% ভোট বিজেপি পেয়েছে। অশ্বমেধের ঘোড়া, মোদিজির ঘোড়া, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং বিকাশবাদ, একে রুখতে কেউ পারবে না। সময় একটু লাগছে, পশ্চিমবঙ্গের লোক যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয়। ধৈর্য এবং সহ্য, এই দুটো শব্দের উপর বিশ্বাস রাখো, পশ্চিমবঙ্গেও ভালো কিছু হবে। সুরক্ষা, সুশাসন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং সার্বিক গণতন্ত্র, এগুলো আমরা কমিটেড, আমরা এগুলো করব। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। प्लीज हिंदी। देखा जा रहा और है नहीं। बांग्लादेश में वोलेटाइल सिचुएशंस के बाद भी इन्फिल्ट्रेशन इंक्रीज हो रहा है, जहां पर टीएमसी गवर्नमेंट बार-बार कह रही है कि ये सेंट्रल गवर्नमेंट के सब्जेक्ट है, बॉर्डर उनके अंडर में है। देखिए, आज जो पत्रकार सम्मेलन मेरा था, इसमें मैं डिटेल्स बता दिया। एक इंग्लिश ब्रोशियर जो हमारी नॉन बंगाली पत्रकार है, प्रिंट और इलेक्ट्रॉनिक्स मीडिया, उसके लिए भी है। ये भी आप लोग को मैं डिस्ट्रीब्यूट कर दूंगा। यहाँ अप्रोक्स 600 किलोमीटर, उसमें फेंसिंग भी नहीं है, अनमेन्ड है। इसके मेन रीजन है वेस्ट बंगाल का स्टेट गवर्नमेंट जमीन नहीं दे रहा है। इसका मेन रीजन है वेस्ट बंगाल का पुलिस कोऑपरेशन नहीं कर रहा है। और इसके लिए टोटल जिम्मेदार पश्चिम बंगाल की टीएमसी की सरकार है, उनकी चीफ मिनिस्टर है, उनकी पुलिस है। इसलिए जो डीजीपी का चार्ज में है, रेगुलर डीजीपी तो बंगाल में नहीं है, प्रिंसिपल सेक्रेटरी आईटी को एडिशनल चार्ज मिला है डीजीपी का। वो जो कल पत्रकार सम्मेलन में किस तरीके से राइट विंग्स एक्सट्रीमिस्ट के बाद बताया, उनका पास कोई ठोस सबूत भी नहीं है, कोई एग्जाम्पल भी नहीं है जो राइट विंग्स कौन होता है, कौन किसने वारदात किया है पिछले 10 साल 20 साल में। एक भी एग्जाम्पल नहीं है, एक भी प्रूफ नहीं है। दूसरा, उन्होंने रिगार्डिंग इन्फिल्ट्रेटर्स, घुसपैठियों के लिए उन्होंने सीधा सीधा बीएसएफ के ऊपर हमला किया। काल में एक सैंडल भी दिया है। आज पूरा डाटा ये पत्रकार सम्मेलन के द्वारा बीजेपी जो वर्किंग हेडक्वार्टर है वहां से मैं दे रहा हूं। यहाँ अब पूरा के पूरा ये डाटा थोड़ा केयरफुली देख लीजिए। इसमें सेंट्रल गवर्नमेंट कितना कोशिश कर रहा है बंगाल तथा देश को बचाने के लिए, रेडिकल फोर्स और एक घुसपैठिया, इलीगल घुसपैठिया को रोकने के लिए, और किस तरीके से बंगाल सरकार, सेंट्रल गवर्नमेंट और बीएसएफ का साथ आपने
ईगो फाइट कर रहा है, ये बंद होना चाहिए। और जो इल्जाम बीएसएफ और सेंट्रल गवर्नमेंट के खिलाफ ये दे रहा है, ये बेबुनियाद है, झूठा है। इसका साथ जमीनी हकीकत का 1% भी इसका मिल नहीं है। दादा, आपने वोट जिहाद की बात की है, तो कहीं ना कहीं आप ये कहना चाह रहे हैं कि स्टेट गवर्नमेंट या टीएमसी गवर्नमेंट को डेलिबरेटली कर रही है ताकि वोट जो है इंक्रीज हो जाए और जो इनफिल्ट्रेटर है उनको सिटीजनशिप मिले। इन्फिल्ट्रेटर को सिटीजनशिप मिली, इनफिल्ट्रेटर जो है वो ऐसे भी देखा जा रहा है इसलिए तो सीए जो कानून हुआ, एग्जीक्यूट हुआ, उसमें रिलीजियन ग्राउंड में जो शरणार्थी है उसको सिटीजनशिप देने का बात है। कौन कौन मिलेगा सीए में है, और घुसपैठिया कौन हो सकता है वो भी है। सरकार का जो कानून है यहां इंप्लीमेंट नहीं हो रहा है। पिछले जोंगी जिहाद जो हुआ, 4 दिन में 4 जोंगी पकड़ा, सब बंगाल पुलिस ने नहीं किया, त्रिपुरा पुलिस कर रहा है, जम्मू कश्मीर का पुलिस कर रहा है। यहां का पुलिस का कोई रोल नहीं है। पुलिस का रोल यही है, यहां रुपया उठाओ और तृणमूल कांग्रेस को सत्ता में रखने के लिए वोट जिहाद बनाओ, और बीजेपी का नेता लोग को खिलाफ फर्जी मामला करो। अर्जुन सिंह जी का खिलाफ भी मामला किया था, उनका फ्रीडम ऑफ स्पीच है। मेरा इश्यू को लेकर आप लोग उनको पूछा, उन्होंने बताया ये शायद इस सरकार का जिम्मेदारी है, उसका खिलाफ एफआईआर कर दिया। आज कलकत्ता हाईकोर्ट रोक लगा दिया उस एफआईआर, नया एफआईआर। इज ए वेरी सीनियर पॉलिटिशियन, एक्स एमएलए, उनका पिताजी एमएलए था, उनका लड़का एमएलए है। ये तो पुलिस का काम है, जो आवाज उठाएगा, जो उसका खिलाफ बोलेगा, उसका खिलाफ फर्जी एफआईआर डाल दो और घर में पुलिस भेज दो, नोटिस भेज दो। ये बंगाल का हालत है। इसलिए बंगाल एक्सट्रीमिस्ट रेडिकल फोर्स का हाथ में जा रहा है। अगले दिन बंगाल का भविष्य बहुत बहुत खराब होने वाला है। दादा, देखा जा रहा है कि चिन्मय कृष्ण प्रभु की लगातार स्वास्थ्य में गिरावट आ रही है, इस पे क्या बोलेंगे? देखिए, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी को इस तरीके से उनको खत्म कर दिया उस वक्त का देश का सरकार, जम्मू कश्मीर का सरकार। ये एक प्लानिंग है। सनातनी आवाज उठाने वाला एक संत को ये दुनिया से खत्म कर दे, इसका प्लानिंग है। जो रेडिकल फोर्स का सरकार वहां चल रहा है, वो सरकार कंप्लीटली प्रो पाकिस्तानी है, जामात बेस्ड है, और जो रेडिकल फोर्स है एक्सट्रीमिस्ट, उनका सरकार है। हम यहां से क्या कर सकता है? देश का सरकार का रिक्वेस्ट कर सकता है। देश का सरकार ऑलरेडी बताया, एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री ने बार बार बताया। एक्सटर्नल अफेयर्स का प्रिंसिपल सेक्रेटरी ने ढाका का दौरा भी किया है, पार्लियामेंट में भी ये मुद्दा उठा है। पार्टी लाइन छोड़ के सब पार्टी का एमपी ने चिन्मय कृष्ण प्रभु को तुरंत उनको रिलीज का मांग भी किया है। हम लोग ये मांग आज भी उठा रहा है, और 1 जनवरी बंगाल में ठाकुर रामकृष्ण देव का कल्पतरु उत्सव है। उस दिन हर मंदिर में चिन्मय कृष्ण प्रभु को उनका अपने हेल्थ के लिए जो कंसर्निंग न्यूज हम लोग का पास आ रहा है, हम लोग प्रेयर करेगा ठाकुर का सामने, माता दुर्गा जी का सामने, माता काली का सामने, राधा माधव का सामने हम लोग प्रेयर करेगा। भगवान से हम लोग विश्वास रखता है, भगवान उसको तुरंत अच्छा कर दीजिए। भगवान का पास सब सनातनी ने प्रेयर करेगा। और कुछ दादा, जिस तरीके से फेक पासपोर्ट और ये फेक आधार कार्ड डॉक्यूमेंट जिस तरीके से बस्ट आउट हो रहा है रैकेट, कहीं ना कहीं लगता नहीं है कि सिक्योरिटी थ्रेट है, बिकॉज इन्फिल्ट्रेटर वहां से आ रहे थे यहाँ। इसमें भी ऐड करना चाहूंगा, इसमें भी
विदेश मंत्रालय को वो कह रहे हैं कि हम लोग लगातार उनसे कांटेक्ट कर रहे हैं, लेकिन जो गलतियां हैं फुलफिल है उसमें फॉर्म फिलअप और जो डॉक्यूमेंटेशन नहीं, पहले रेसिडेंशियल सर्टिफिकेट, all residential certificate provided by the TNC, panchayat and councillors, all municipality and gram panchayat, especially the adjoining district, 9 district, वहाँ TNC का सब पंचायत म्यूनिसिपैलिटी ने रेसिडेंशियल सर्टिफिकेट दे रहा है। और दूसरा है पुलिस वेरिफिकेशन, रुपया लेकर और वोट बैंक को देखते हुए पुलिस ने वेरिफिकेशन दे रहा है। फाइनली पासपोर्ट अथॉरिटी का करने का कोई मौका ज्यादा नहीं है, वो प्यूरिफाइड होकर आता है नीचे से। और जो लोग प्यूरिफाइड करने वाला है वो डाल में कुछ काला नहीं है, पूरा डाल ही काला है। थैंक यू। আর বাংলা না সফট কপিটা দিন, আমি দিয়ে দিই সফট কপি। ময়লা দিয়েছে।